ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নদীর যে গতি রয়েছে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতিতে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলে দিচ্ছি, ভিডিও কিন্তু একটু লেন্দি হবে। যদি কারোর মনে হচ্ছে যে না, আমার এখন ওসব এত সময় নেই, হ্যাঁ, এখানে কোনো রকম গল্প বা কোনো রকম হাসি ঠাট্টা করার জন্য আমরা আসি নাই, হ্যাঁ, যেটুকু দরকার সেটুকু অবশ্যই আমরা পড়ব। এবং যদি কারো মনে হয় যে না, আমাকে ইনফরমেশন বা মাধ্যমিকে ভালো রেজাল্ট করার টার্গেট রাখতে হবে, তাহলে সে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারো। না হলে যদি কারো মনে হচ্ছে যে এখানে কোনো হাসি ঠাট্টা নেই, মজাক নেই, তাহলে সে ভিডিও স্কিপ করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। বেশ, তো আগের দিন আমরা পড়েছি কি, যে আগের দিন আমরা নদীর যে ক্ষয় শক্তি, অর্থাৎ অবঘর্ষ, ঘর্ষণ, বুদ্বুদজনিত ক্ষয়, দ্রবণ ক্ষয়, এইগুলো সম্পর্কে আগের দিন আমরা পড়েছি। 5 প্রকার শক্তি হয়, সেগুলো সম্পর্কে আগের দিন আমরা আগের ভিডিওতে বলেছি। তো এখন আমরা জানবো কি, যে নদীর উচ্চ গতিতে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি ঘটে। তার আগে একটা ছোট্ট কথা, নদীর সঞ্চয় কাজ সম্পর্কে, যদিও মাধ্যমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবু যদি শর্ট কোশ্চেন আসে সেই সাপেক্ষে আমি এক দু কথা একটু বলে দিই। যে নদীর উচ্চ গতিতে সঞ্চয় কার্যে কি কিভাবে সঞ্চয় কার্য হয়। নদীর সঞ্চয় কার্য প্রধানত দুভাবে হয়, একটা হচ্ছে অধঃপাতন, একটা হচ্ছে অধিলেপন। এই অধিলেপন অধঃপাতন জিনিসটা কোথায় ভালো করে লক্ষ্য করবে, যদি তুমি দেখবে কোন একটা নদীর উপত্যকার বরাবর তুমি হাঁটছো, সেই উপত্যকাটা যদি বালি দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ আমাদের অজয় হতে পারে, হ্যাঁ, দামোদর হতে পারে, ময়ূরাক্ষী নদী হতে পারে, তো এই উপত্যকার বরাবর হাঁটলে তুমি লক্ষ্য করবে কি, উপত্যকা মানে হচ্ছে নদীর যে অঞ্চলের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, সেই অঞ্চলের মধ্যে হাঁটলে দেখতে পাবে কি, আমি এই বিষয়গুলো, আমার বাড়ির পাশে ময়ূরাক্ষী নদী, আমি বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করেছি। তো দেখবে একদিকে নুড়ি কাঁকড় বালি যেগুলো থাকে, সেগুলো দেখবে যে একটু মোটা মোটা দানা, সেগুলো এক সাইডে জমা হয়ে থাকে, যেগুলো মিহি বালি সেগুলো এক সাইডে জমা হয়ে থাকে। এগুলো আমি জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করি। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি ভূগোলের সঙ্গে একটু কনসেপ্ট খুঁজে বেড়াই যে কোথাও কি ম্যাচ করছে, এবং এটা প্রত্যেকটা ভূগোলের স্টুডেন্টদের মধ্যে থাকা উচিত, এই গুণটা আমার যত মনে হয়। তো এখন কি জানবো, যে দেখবে, তাহলে বললাম কি, যে মোটা মোটা যেগুলো কণাগুলো থাকে সেগুলো এক সাইডে থাকে, এবং যেগুলো মিহি বালি থাকে সেগুলো আরেক সাইডে থাকে। এই যে নদীর, কোন একটা নদী উপত্যকার যে সাইডে যে এই যে মোটা মোটা কণাগুলো রয়েছে দেখতে পাচ্ছ না, এই কণাগুলোকে বলছি আমরা কি, একটা হচ্ছে অধঃপাতন, এটাকে আমরা কি বলি, অধিলেপন বলি, এটাকে আমরা অধিলেপন। আর এই যে সরু 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 কোনো মিহি কণাগুলি রয়েছে বালির, সেগুলিকে বলা হয় হচ্ছে আমরা অধঃপাতন। ঠিক আছে, এগুলো কিভাবে হয়? এগুলো কি এমনি এমনি হয়ে গেল? না, নদীর জলের সঙ্গে বয়ে এসে দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে কোন একটা বৃহৎ শিলাখণ্ড থেকে আস্তে আস্তে ছোট হতে 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 সেটা এরকম বোল্ডের ছোট ছোট নুড়ি কাঁকড় বালিতে বা আরো মিহি মিহি ছোট ছোট কণাতে পরিণত হয়ে নদীর উপত্যকার ধারে জমা হতে থাকে। ঠিক আছে, এই গেল নদীর সঞ্চয় কার্য। নদীর সঞ্চয় কার্যকে তাহলে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অধঃপাতন, একটা হচ্ছে অধিলেপন। বোঝা গেল। এবার নদীর উচ্চ গতিতে আমরা কি কি ভূমিরূপ দেখতে পাই সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নদীর উচ্চ গতি, আমরা জানি একটি আদর্শ নদীর 3টে গতি থাকে, একটা হচ্ছে উচ্চ গতি, একটা মধ্যগতি এবং একটা নিম্ন গতি। এই উচ্চ গতিতে কি কি ভূমিরূপ দেখতে পাই, দেখো। প্রথমে আসি, আমি কিছু ছবি এখানে এঁকে রেখেছি যাতে ভিডিওটা তোমাদের ছোট করা যায়। কি কি ভূমিরূপ আমরা দেখতে পাই? প্রথমে আমি দেখতে পাই হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন মানে কি? ক্যানিয়ন শব্দ অর্থ হচ্ছে স্পেনীয় শব্দ ক্যানন, CANON। এই ক্যানন শব্দ অর্থ হচ্ছে নল। এই ক্যানন থেকে ক্যানিয়ন শব্দটি এসেছে। ক্যানিয়ন শব্দ, ক্যানিয়ন দেখতে কেমন? ক্যানিয়ন দেখতে হয় ইংরেজি আই অক্ষরের মতো। ঠিক আছে, এবার এটা কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টি হয় বলতে, একটা ধরো নদী উপত্যকা আছে, একটা ধরো এরকম নদী উপত্যকা আছে, ধরো দুপাশে আছে কঠিন শিলা এবং মাঝখানে আছে কি, নরম শিলা। জলটা কি হবে, জল যখন বইবে তখন কি হবে, এই নরম শিলার মধ্য দিয়ে কিন্তু যে নদীর জলটা সেটা বয়ে যাবে, এবং
কাটতে কাটতে এই দুই ধারে যেহেতু কঠিন শিলা অবস্থান করছে, কাটতে কাটতে কি হবে, একদম খাড়া দেওয়ালের মতন একটা প্রাচীর সৃষ্টি করবে। একে আমরা বলছি হচ্ছে কি ক্যানিয়ন। এই যে দেখতে পাচ্ছ খাড়া দেওয়ালের মতন দুধারে প্রাচীর সৃষ্টি করেছে, এই যে এই প্রাচীর সৃষ্টি করেছে এবং মাঝখানে নদীটা বইছে। এটি ইংরেজির আই অক্ষরের মতন দেখতে হয় বলে একে আমরা বলি ক্যানিয়ন, বা নলের মতন দেখতে হয়, যে ক্যানন শব্দ অর্থ নল, এই নলের মতন দেখতে হয় বলে আমরা বলি একে ক্যানিয়ন। এটা দেখতে কেমন, ইংরেজি আই অক্ষরের মতন। ঠিক আছে, মেইনলি সব থেকে বড় পয়েন্ট কোনটা না, শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টিপাত 25 থেকে 50 সেন্টিমিটার বা তারও কম, সেই সমস্ত অঞ্চলে এই ক্যানিয়ন লক্ষ্য করা যায়। যদি আর্দ্র অঞ্চল হয় তাহলে কিন্তু ক্যানিয়ন সৃষ্টি হবে না। এখানে বৃষ্টিপাত হয় না বলেই কিন্তু এই নদীর যে পাড় অর্থাৎ নদীর যে সাইড, এটা কিন্তু এত খাড়া হয়ে থাকে। যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, সাইডের যে মৃত্তিকা আছে সেগুলো ধুয়ে ধুয়ে পড়বে। এটা আমরা পরের ভূমিরূপে জানবো। তাই এটুকু জেনে রাখো যে শুষ্ক অঞ্চলে নদীর যে ক্ষয় করতে করতে যে খাড়া দেওয়ালের মতন, যে ইংরেজি আই অক্ষরের মতন যে ভূমিরূপ সৃষ্টি করে, তাকে আমরা বলছি হচ্ছে ক্যানিয়ন। এটা কি বলি তাহলে আমরা, ক্যানিয়ন। ঠিক আছে, আচ্ছা এবার এই ক্যানিয়নের মধ্যে একটা আমরা উদাহরণে জেনে নেব। ক্যানিয়নের মধ্যে সব থেকে বৃহত্তম, বৃহত্তম বলতে এখন দুই রকম হয়, একটা হয় গভীরতম, একটা হয় দীর্ঘতম। যদি বলি গভীরতম ক্যানিয়নের নাম কি, তাহলে কি বলবো, গভীরতম ক্যানিয়নের নাম হচ্ছে সাংপো ক্যানিয়ন। এটা চীনের অবস্থান করছে। চীনের হচ্ছে ইয়াংলু সাংপো নামে একটা নদী আছে, ইয়াংলু সাংপো, ইয়াংলু হাসই আকার ইয়াংলু সাংপো নামে একটা নদী আছে। এই সাংপো, ইয়াংলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন হচ্ছে সব থেকে গভীরতম ক্যানিয়ন। এবং যদি বলি আমার দীর্ঘতম ক্যানিয়ন নাম কি, তাহলে আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। গভীরতম বললে হবে এটা, এবং কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন বললে হবে আমাদের হচ্ছে দীর্ঘতম ক্যানিয়ন। একইভাবে এই ক্যানিয়নটা যখন আর্দ্র অঞ্চলে চলে যায়, অর্থাৎ যেখানে কি হয়, যেখানে বৃষ্টিপাত বেশি, আর্দ্র অঞ্চল যেখানে বৃষ্টিপাত বেশি হয়, সেখানে কি হবে, বৃষ্টিপাত যখন বেশি হবে তখন নিশ্চয়ই, এক মিনিট, বৃষ্টিপাত যখন বেশি হবে তখন নিশ্চয়ই বৃষ্টির যে সাইডে জল, দেখবে কোনো একটা গ্রাম বা শহরের পাশ দিয়ে যদি নদী প্রবাহিত হয়, তাহলে সেই গ্রাম বা শহরের জলটা কি হয়, সেই নদী দিকে তার জল নিকাশন ব্যবস্থা করা হয়। তাহলে ঠিক একইভাবে যখন এখানে বৃষ্টিপাত করবে তখন জলটা এদিকে ঢুকবে, জলটা এদিকে নামবে, নামবে তো, পাশ দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে নদীর দিকে নামবে জলটা। একই যখন নামবে তখন এই অঞ্চলের মৃত্তিকাগুলোকে, ধরো আগে ছিল এই জায়গাটা এরকম ছিল, এরকম ছিল, এই জায়গাটা আগে এরকম ছিল ধরো, এই অঞ্চলের মৃত্তিকাটাকে ধুয়ে নিয়ে চলে আসবে নদীর মধ্যে। হ্যাঁ, আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে। ফলে কি হবে, ইংরেজি ভি অক্ষরের মতন একটা ভূমিরূপ সৃষ্টি হবে, যাকে আমরা বলি হচ্ছে গিরিখাত। ইংরেজি ভি অক্ষরের মতন হচ্ছে না, ইংরেজি ভি অক্ষরের মতন, একে আমরা বলি হচ্ছে গিরিখাত। শুষ্ক অঞ্চলে হবে ক্যানিয়ন, আর্দ্র অঞ্চলে হয়ে গেল গিরিখাত। যেটা আর্দ্র অঞ্চলে গিরিখাত হয়ে গেল, কারণ অতিরিক্ত বৃষ্টি হয়, প্রায় 250 থেকে 300 সেন্টিমিটার যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের জন্য এখানকার যে পারস্পরিক যে মৃত্তিকা, সেই মৃত্তিকাকে ক্ষয় করে ইংরাজি ভি অক্ষরের মতন ভূমিরূপটা সৃষ্টি ঘটে। গিরিখাতের মধ্যে এটাও ঠিক একই রকম। যদি বলে বৃহত্তম গিরিখাত, কোনটা, বৃহত্তম গিরিখাত বলতে কি বোঝায় না, একটা হয় দীর্ঘতম, একটা হয় গভীরতম। যদি বলি গভীরতম, তাহলে হচ্ছে আমাদের নেপালের হচ্ছে অন্ধ গলচি গিরিখাত কালীগন্ডক নদীর। আর যদি বলি আমাদের অন্ধা গলচি, আমি বানানটা লিখে দিচ্ছি একটু, অন্ধা গলচি, এটা হচ্ছে কালীগন্ডক নদীর গিরিখাত, গভীরতম। এবং দীর্ঘতম হচ্ছে আমাদের যে চীনের ইয়াংশিকিয়াং বলে একটা নদী আছে, খুব নাম শুনেছ, ওর একটা বিখ্যাত গিরিখাতের নাম হচ্ছে ইচাং গিরিখাত। কি বললাম, ইচাং, ইচাং গিরিখাত। এটা হচ্ছে দীর্ঘতম, এটা হচ্ছে এটা হচ্ছে গভীরতম, এটা হচ্ছে দীর্ঘতম। ইচাং গিরিখাত হচ্ছে দীর্ঘতম।
বোঝা গেল গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি? বেশ, এইবার আসি শৈলশিলা, শৃঙ্খলিত শৈলশিলা। শৈলশিলা বিষয়টা কি? মুছে দিচ্ছি এগুলো। শৈলশিলা বিষয়টা কি? শৈলশিলা হচ্ছে যখন কোনো একটা পর্বতের অবক্ষিপ্তাংশ, অবক্ষিপ্তাংশ মানে কাকে বলে? কোনো একটা এখন যদি পর্বত থাকে, এই যে পর্বতের এই ঢালটাকে বলা হচ্ছে পর্বতের অবক্ষিপ্তাংশ, এইদিকে পর্বতের এই ঢালটাকে বলা হচ্ছে অবক্ষিপ্তাংশ বা উত্তল ঢাল যাকে আমরা বলি। ওই যে উত্তল লেন্স পড়ছি না আমরা, উত্তল লেন্স দেখতে এরকম হয় আর অবতল লেন্স দেখতে হয় এরকম। তো যাই হোক, এই যে পর্বতের অবক্ষিপ্তাংশ, এই পর্বতের অবক্ষিপ্তাংশগুলো যখন পরপর অবস্থান করে, অর্থাৎ এদিকে একটা পর্বতের অবক্ষিপ্তাংশ পড়লো, আবার তার সামনে আবার একটা পর্বতের অবক্ষিপ্তাংশ পড়লো, তাহলে এই যে পর্বতের অবক্ষিপ্তাংশ এদিকে এত পর্যন্ত আছে, এটা কিন্তু আমরা এই পর্বতটার, এটা ধরো এ পর্বত, এটা ধরো বি পর্বত, তাহলে এই পর্বতটার আড়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আবার ঠিক একইভাবে এই পাশে ধরো আবার একটা পর্বত আছে, এর যে অক্ষিত অংশ এখানে ঢুকছে, এটা কিন্তু তখন আমরা এই সামনে থেকে দেখলে এটা তখন আমি আর দেখতে পাচ্ছি না, এটা ধরো সি পর্বত। ঠিক আছে, এইভাবে পর্বতের অবক্ষিপ্ত অংশগুলো যখন একে অপরের উপর অবস্থান করে বা পারস্পরিকভাবে অবস্থান করে, এই যেমন ঠিক পারস্পরিক অবস্থান করছে, তখন কি হয়, নদীটা কি হয়, নদী চাইবে কি, নদী সবসময় চাইবে, জলের ধর্ম কি, জলের ধর্ম মানে হচ্ছে জল সবসময় চাইবে আমার নিচের দিকে সব থেকে ডাউন যে জায়গাটা রয়েছে সেই জায়গা দিকে বয়ে চলা। ঠিক একইভাবে নদী যখন এই অঞ্চলে আসবে, এই যে সবচেয়ে ডাউন এই জায়গাটা, এই জায়গার মধ্যে দিয়ে বইবে আস্তে 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 এইদিকে বইবে, এদিকে বয়ে এরকম করে বইবে। সেখানে দেখতে পাচ্ছ এখানে ঠিক একইভাবে এইভাবে বইছে, যে নদীটা বইছে এরকম করে বেঁকে 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 বইছে। একে এর ফলে এই যে নদী যখন প্রবাহ ঘটছে নদীর, তখন কি হবে, নদী দেখে মনে হয় কি, সামনে থেকে দেখলে এইখানে যদি কোনো একটা লোক এখন দাঁড়িয়ে থাকে, এখানে যদি কোনো একটা লোক এখন দাঁড়িয়ে থাকে, ও দেখবে কি নদীটা কিন্তু এই যে, যেমন আমি বললাম কি যে এই অংশটা দেখা যাচ্ছে না পর্বতের, এদিকে এই অংশ দেখা যাচ্ছে না, ও সামনে থেকে দেখবে কি যে কিন্তু এই অংশটা নদীর শুধু সামনের পোর্শনটা, এখান থেকে ও এইটুকু দেখতে পাচ্ছে, বাকি কিন্তু নদীর এই অংশটা ও দেখতে পাচ্ছে না। এখান থেকে এইটুকু ও দেখতে পাচ্ছে, এই অংশটা কিন্তু, বাকি অংশটা কিন্তু ও দেখতে পাচ্ছে না। অর্থাৎ শৃঙ্খলিত শৈলশিলা বলতে কি বোঝো না, নদীর যখন পর্বতের অবক্ষিপ্তাংশগুলিকে কেটে কেটে নদী নদী যখন শৃঙ্খলবদ্ধভাবে কেটে কেটে প্রবাহ ঘটে, তখন তাকে আমরা বলছি শৃঙ্খলিত শৈলশিলা। একটাও শৈলশিলা কিন্তু এলোমেলো ভাবে নয়, প্রত্যেকটা শৃঙ্খল ভাবে আছে, যখন কেটে 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 প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি শৃঙ্খলিত শৈলশিলা। বেশ, এরপর আসি, আচ্ছা এটা গেল শৃঙ্খলিত শৈলশিলা। ঠিক আছে, বেশ, এটা গিরিখাত। এরপরে আসে কি, এরপরে জলপথ লাস্টে আসছি, জলপথ একটু ভালো করে বোঝাতে হবে, একটু লাস্টে আসছি। এরপরে আর কি ভূমি দেখা যায়, মন্থকূপ, প্রপাতকূপ, এগুলো দেখা যায়। মন্থকূপ কিভাবে সৃষ্টি হয়, ধরো নদীর বক্ষ আছে, নদী বক্ষে মানে ধরো এটা একটা নদীর উপত্যকা, উপত্যকা মানে নদী বক্ষ, এখানে কি হয়, নদীর বক্ষের মধ্যে উচ্চ গতিতে এরকম বর্তুলাকার হাড়ির মতন গর্ত দেখা যায়, এরকম বর্তুলাকার হাড়ির মতন গর্ত দেখা যায়। এটা আমি 2D ছবি এঁকেছি বলে এটা অতটা ইয়ে লাগছে না, 3D ছবি আঁকলে এরকম লাগবে, ওপর থেকে ছবিটা আঁকলে এরকম লাগবে। এখানে কি হয়, নদীর যখন জলের প্রবাহ ঘটে এই অঞ্চলের মধ্য দিয়ে, যখন নদীর এই উপত্যকার মধ্য দিয়ে যখন নদীর জলের প্রবাহ ঘটে, তখন কি হয়, নদীর এই যেখানে নরম শিলা অবস্থান করে, সেখানে ওই যে আগের দিন আমরা পড়েছি, আগে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে কিন্তু প্রত্যেকটা ক্লাস লিঙ্ক আছে। আগের দিন আমরা পড়েছি না ওই যে ঘর্ষণ অবঘর্ষ দ্রবণ প্রক্রিয়া পড়েছি না, মেইনলি এখানে দুটো প্রক্রিয়া কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ, একটা হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ প্রক্রিয়াটা বেশি কাজ করে। অবঘর্ষ প্রক্রিয়া কি হয়, নদীর বক্ষের মধ্যে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর বক্ষকে কি করতে থাকে, ক্ষয় করতে থাকে, ওই যে নুড়ি পাথর বালিগুলো থাকে সেগুলো ক্ষয় করতে থাকে, ফলে এরকম হাড়ির মতন গর্তের সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে গর্তের সৃষ্টি হয়েছে হাড়ির মতন, এই যে টুকটুক এগুলো দেখছো, এগুলো হচ্ছে সব
ছোট ছোট নুড়ি, কাঁকর, বালি, এই সমস্ত শিলাখণ্ড, হ্যাঁ, বোল্ডার খণ্ড ছোট ছোট, এগুলো কি জলের মধ্যে জলের বেগের জন্য ওগুলো ঘুরতে থাকে, যার কারণে এখানে হাঁড়ির মতন যে সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে মন্থকূপ। ঠিক আছে, একেই বলা হচ্ছে মন্থকূপ। আচ্ছা, এর সঙ্গে আরেকটা বিষয় লিঙ্ক আছে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মন্থকূপ। এই অঞ্চলে যখন নদীটা প্রবাহ ঘটে তখন এই অঞ্চলের মধ্যে জল ঢুকে বা এর প্রতিপক্ষের মধ্যে অবঘর্ষ প্রক্রিয়ায় এটা সৃষ্টি হয়, একে বলা হয় মন্থকূপ। বলা হয় মন্থকূপ। বেশ, এরপর আছে কি প্রপাতকূপ। এর সঙ্গে কানেক্টেড, জলপথটা বলে দিই এর সঙ্গে একবারে। প্রপাতকূপ কখন তৈরি হয়? জলপ্রপাতের নিচে একটা ধরো জলপ্রপাত, একটা জলপ্রপাতের জল যখন পড়ছে তখন যে জায়গায় পড়ছে সেখানে একটা হাঁড়ির মতন বড় বড় গর্তের সৃষ্টি হয়। এখানকার বয়ে আসা নুড়ি, পাথর, বালি এগুলো কি হয়, এই জায়গাটাকে আঘাত করছে, ফলে এই জায়গাটা কি হয় আস্তে আস্তে ভঙ্গুর হয়ে হয়ে দিনকে দিন এই জায়গাটার আয়তন বৃদ্ধি পাচ্ছে। একে বলা হয় হচ্ছে, এই যে কূপটা সৃষ্টি হয়েছে এটা গেল মন্থকূপ। মন্থকূপ সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, এটা উচ্চ গতি সৃষ্টি হয়, এটা নদীবক্ষের মধ্যে সৃষ্টি হয়, এটা হচ্ছে জলপ্রপাতের মধ্যে সৃষ্টি হয়, একে আমরা বলি হচ্ছে প্রপাতকূপ। তাহলে একটি গেল আমার মন্থকূপ, একটা হচ্ছে আমার প্রপাতকূপ। নদীবক্ষের মধ্যে সৃষ্টি হয়, এটা হচ্ছে জলপ্রপাতের নিচে সৃষ্টি হয়। এইটুকু এখন জেনে রাখো, জলপ্রপাতের সৃষ্টি হয়, আমি সবকটা শেষ করে লাস্টে বলবো। এরপর আসি খরস্রোত। খরস্রোত জিনিসটা কি? খরস্রোত জিনিসটা হচ্ছে একটা নদীবক্ষের মধ্যে অর্থাৎ নদীর উপত্যকার মধ্যে যখন কঠিন শিলা, এটা ধরো আছে কোমল, ঠিক আছে, এই শিলাটা ধরো কঠিন শিলা, যেগুলো প্লাস চিহ্ন দিয়েছি কঠিন শিলা, যেগুলো গোল গোল চিহ্ন দিয়েছে কোমল শিলা। তাহলে কঠিন শিলা, কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা, এইভাবে যখন নদী বক্ষের মধ্যে উলম্বভাবে অবস্থান করে, উলম্বভাবে অবস্থান করছে, যে সোজাভাবে দাঁড়িয়ে আছে উলম্বভাবে অবস্থান করছে, এবার কি হবে, যেটা কোমল শিলা সেটা জল তাড়াতাড়ি ক্ষয় করবে, কঠিন শিলা কিন্তু জল ক্ষয় করতে পারবে না। তাই কি হবে, জল কি হবে লাফি 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 এইভাবে লাফি 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 চলবে, এইভাবে লাফি লাফি চলবে জলটা, ঠিক আছে, এইভাবে লাফি 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 চলবে। এই যে দেখবে যখন পার্বত্য অঞ্চলে যাও, যদি ঋষিকেশ নামক জায়গায় যাও, ওই গঙ্গা নদীর যেখানে উৎপত্তির কিছুটা দূরে মানে উচ্চগতির মধ্যে পড়ছে জায়গাটা, সেই ঋষিকেশ নামক জায়গাতে আমি গিয়েছি, এবং ওখানে জলের যে আওয়াজ, এই আওয়াজটা হয় বারবার এই জায়গাগুলোতে ধাক্কা খাওয়ার জন্য। জলটা যখন এখানে ধাক্কা মারে তখন হচ্ছে আওয়াজটা বেশি হয়। এই খরস্রোত হওয়ার জন্য উঁচু নিচু, এরকম উঁচু নিচু ঢেউ খেলানো প্রকৃতির হওয়ার জন্য কি হয়, নদীর মধ্যে যে আওয়াজটা হয় এবং জলের যে বেগ, যে বললাম নদী উচ্চ গতিতে চওড়া বেশি হয় না, নদী উচ্চ গতিতে হয় নিম্ন ক্ষয় করার প্রবণতা বেশি থাকে, সেই জন্য এখানে জলের যে বেগ সেটা প্রচন্ড বেশি হয় এবং শব্দটা এই কারণে গড়ে ওঠে। বেশ, এবার জলপ্রপাতটা বলি। জলপ্রপাত জিনিসটা কি? ধরো কোন একটা, এখন এটা দুভাবে সৃষ্টি হতে পারে। একটা হয় কিভাবে, যদি নদীর গতিপথে অর্থাৎ নদীর উপত্যকার মধ্যে যদি এরকম থাকে কঠিন শিলা, এখানে ধরো আছে কোমল শিলা, নদী যখন বইবে দীর্ঘদিন ধরে প্রবাহের ফলে এই জায়গাটাকে কঠিন শিলা অপেক্ষা নিশ্চয়ই কোমল শিলাকে বেশি তাড়াতাড়ি ক্ষয় করবে। একটা টাইম আসবে তখন নদীটা কি হবে, এটা কঠিন শিলায় থাকবে, এও ক্ষয় পাবে, এ ক্ষয় পাবে না একদম না, এই যে 100% আছে মানে 100% গোটা থেকে যাবে তা নয়, এও ক্ষয় পাবে, কিন্তু তুলনামূলক এর থেকে তখন কি তুলনামূলক এর থেকে কম ক্ষয় পাবে। তখন কি হবে, নদীটা এখান থেকে এসে একদম এখানে পড়বে, এখান থেকে জলটা আবার এইভাবে 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 চলে যাবে, মানে এইটাকে একদম এক টাইম পরে একদম ধুয়ে ফেলে দেবে একদম, ঠিক আছে, জলটা এখান থেকে এসে এই কঠিন শিলার পাশ দিয়ে লাফিয়ে পড়বে এবং তারপরে ভূপৃষ্ঠের সমান্তরালে বা কোমল শিলার যে লেভেলটা থাকবে সেই লেভেলে ক্ষয় করে চলে যাবে, ঠিক আছে। এইভাবে একটা সৃষ্টি হয় জলপ্রপাত।
আরেকটা কি হবে, ধরো যদি হঠাৎ করে কোনো একটা ভূমিরূপের ধস ঘটে গেল, এখানে ধর একটা ভূমিরূপ ছিল কোনো এককালীন, ঠিক আছে, এরকম একটা ভূমিরূপ ছিল, হঠাৎ করে কি হয়, ওর ধস ঘটে গেল, তাহলে কি হবে, ও নিচে নেমে যাবে, ফলে জলপ্রপাতের সৃষ্টি হয়। বোঝা গেল জলপ্রপাত কি কারণে সৃষ্টি হয়। একটা হচ্ছে ধসের ফলে সৃষ্টি হতে পারে, একটা কঠিন শিলা কোমল শিলা যদি আনুভূমিকভাবে নদীবক্ষের ওপর অবস্থান করে, আনুভূমিকভাবে মানে হচ্ছে হরাইজন্টাল ভাবে যদি নদীবক্ষের উপর অবস্থান করে, তখন তাকে আমরা বলছি সেইভাবে হচ্ছে এই দুইভাবে হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হয়। জলপ্রপাত যখন সৃষ্টি হয়, এখানে আরেকটা কথা একটু উল্লেখ করে দিই, এখানে জলপ্রপাত যখন সৃষ্টি হয়ে যায়, তখন কি হয়, জল যখন এই প্রপাতকূপের মধ্যে পড়ে, তখন তো প্রপাতকূপে ক্ষয় করে, অবঘর্ষ প্রক্রিয়ায় বা ঘর্ষণ প্রক্রিয়ায় তো ক্ষয় করছেই, এই প্রপাতকূপকে আরো বেশি গভীরতা করছে, যতক্ষণ না জলের বেগ ওই জায়গা পর্যন্ত মানে স্টেবল না হচ্ছে, ততক্ষণ কিন্তু ক্ষয় করে যায়। এইবার কি হয়, এই যে জলপ্রপাত জলটা কিন্তু গড়িয়ে গড়িয়ে অনেক সময় এইদিকেও পড়ে, এই যে গড়িয়ে গড়িয়ে আসে, এর ফলে কিন্তু এই শিলাগুলোকেও কিন্তু অল্প অল্প করে ক্ষয় করে। একটা টাইম এমন আসবে, ওপরের যে কঠিন শিলাটি আছে, এই যে কঠিন শিলাটি প্লাস প্লাস এই যে কঠিন শিলাটি আমি উল্লেখ করেছি এখানে, এই যে কঠিন শিলাটি উপরে রয়েছে, এই নরম শিলাগুলিকে ক্ষয় করার কারণে কঠিন শিলাটা কি হবে, একটা টাইম এরকম দেখতে হবে, ধরো এটা কঠিন শিলা, এরপরে ক্ষয় পেতে পেতে এরকম হয়ে গেছে, বা এটা এরকম হয়ে গেছে, হ্যাঁ। এর ফলে দেখো এই জায়গায় একটা শূন্য স্থান তৈরি হচ্ছে না, জলটা যখন পড়ছে এখানে একটা শূন্য স্থান তৈরি হচ্ছে না, এই জায়গায় জলটা যখন পড়ছে, এখানে একটা শূন্য স্থান তৈরি হচ্ছে, এই জায়গাটা এই যে শূন্য স্থান তৈরি হচ্ছে, ফলে কি হবে, এটা ধস খেয়ে নিচে নেমে যাবে। হলো, ধস খেয়ে যখনই নিচে নেমে যাবে, তখনই জলপ্রপাত, তাহলে কি হলো, জলপ্রপাত যেটা ছিল, এই যে এইখানে যে ফিগারটা ছিল জলপ্রপাতের, এটা যখনই ধস খেয়ে নিচে নেমে গেল, তখনই শিলাটা কিরকম হয়ে যাবে, এই শিলাটা কিরকম হয়ে যাবে, তখন তখন এই শিলাটা এখান থেকে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন আর এরকম পূর্ববর্তী অবস্থায় এরকম অবস্থায় থাকবে না, ঠিক আছে। একটা টাইম এটাও আসবে, এই জায়গাটাও বসে যাবে, একদম পুরো এই জায়গাটাও কি হবে, এই শিলাটা একটা টাইম আসবে কি, এই যে এই জায়গাটা এখন ভরাট রয়েছে, এই জায়গাটা একটা টাইম বসে যাবে শিলার চাপে। ফলে কি হবে, আবার এর পিছনে আবার জলপ্রপাত সৃষ্টি হবে। তাই জলপ্রপাতকে একটা কথায় বলা হয়, জলপ্রপাত উৎসের পশ্চাৎ অপসারণ করে। আবার বলছি, জলপ্রপাত উৎসের পশ্চাৎ অপসারণ করে, মানে কি, জলপ্রপাত যত দিন যাবে তত তার উৎসের দিকে পিছিয়ে পিছিয়ে চলে যাবে, ঠিক আছে। বেশ, এবার আসি কাস্কেড প্রবাহটা আসি, তাহলে মোটামুটি আমার উচ্চগতির ভূমিরূপ শেষ হয়ে যাবে। আমি প্রথম থেকে বলেছিলাম ভিডিও লেন্দি হবে। বেশ, কাস্কেড জিনিসটা কি, যখন একটা নদীর মধ্যে সুবর্ণরেখা নদীতে মিলে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, একটা নদীর মধ্যে যখন জল ধাপে 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 এইভাবে নামবে বারবার, মানে একাধিক জলপ্রপাত সৃষ্টি হবে একটা নদীবক্ষের মধ্যে বা নদীর উপত্যকার মধ্যে, যখন আমাদের হুড্র নদীর জলপ্রপাত, ঠিক আছে, দশম জলপ্রপাত ঝাড়খণ্ডে যেগুলো রয়েছে, আচ্ছা, তো এই জল কি হবে, জল একটা নদীপক্ষের মধ্যে যখন বারবার ধাপে 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 এরকম সিঁড়ির মতন প্রবাহ ঘটে, জলপ্রপাত সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে কাস্কেড প্রবাহ। এই কাস্কেডের মধ্যে আরো ভালো করে মন দিয়ে শোনো, কাস্কেডের মধ্যে যখন প্রচুর পরিমাণে জলের প্রবাহ ঘটে, যখন এই কাস্কেডের প্রবাহের মধ্যে প্রচুর পরিমাণে জলের প্রবাহ ঘটে, তখন তাকে আমরা বলছি কি, ক্যাটারঅ্যাক্ট। একটা হচ্ছে কাস্কেড, আর একটা হচ্ছে ক্যাটারঅ্যাক্ট। ঠিক আছে, একটা হচ্ছে কাস্কেড, একটা হচ্ছে ক্যাটারঅ্যাক্ট। লিখতে অসুবিধা হচ্ছে নিচেতে না। বেশ,
তাহলে বোঝা গেল আমাদের কি ভাবে সৃষ্টি হয়। এটাকে বলা হয়, এই ভূমিরূপটাকে বলা হয় হচ্ছে খরস্রোত। খরস্রোত, আচ্ছা, খরস্রোত, মন্থকূপ, জলপ্রপাত, ক্যানিয়ন, গিরিখাত, শৃঙ্খলিত শৈলশিলা, এত কটা ভূমিরূপ আমার উচ্চ গতিতে দেখা যায়। পরের ভিডিওতে আমরা মধ্যগতি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টারটা ভালো করে রিভাইজ করো, এবং তোমরাও আমার সঙ্গে সঙ্গে যে কনসেপ্টগুলো আমি বললাম সেগুলো আস্তে আস্তে তৈরি করো। আচ্ছা, কিছু বাদ যায়নি তো? না, কিছু সেরকম তো বাদ যায়নি। আচ্ছা, পরল শঙ্কু, পরল ব্যজনী, ওগুলো আমি মধ্যকূপের ওখানে যখন মধ্যগতি ঢুকবো তখন ওখানে বলবো ওটা মধ্যগতিতে। তাছাড়া সেইভাবে কিছু বাদ যায়নি। মধ্যগতি নিম্নগতি একসঙ্গেই করে দিতে পারি, ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। তখন এই চ্যাপ্টারটি ভালো করে রিভাইজ করো এবং এই বিষয়গুলিকে ছবির সঙ্গে সঙ্গে যেমন করে আমি বোঝালাম এরপর টেক্সট বুকটা একটা পড়ে নাও, দেখো তোমার আরাম করে মুখস্থ হয়ে যাবে।